রাত 12:35। প্রণয় আর প্রিয়তা গভীর ঘুমে আচ্ছন্ন। হাসপাতালের রুমগুলো সানপ্রুফ হওয়ার দরুন বাইরের কোনো শব্দই ভেতর থেকে তেমন শোনা যায় না। কালকের মতো আজও প্রণয় প্রিয়তাকে বুকে জড়িয়ে গভীর নিদ্রায় ডুবে আছে। এমন সময় কারো জোরালো ডাকাডাকিতে প্রণয়ের ঘুম হালকা হয়ে গেল। শব্দের তীব্রতা আরও বাড়তেই ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসল প্রণয়। চোখ মেলে ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখল জাবেদ আতঙ্কিত চোখে ওর দিকেই তাকিয়ে আছে। জাবেদ আবার উত্তেজিত কণ্ঠে বলল, স্যার, আর শুয়ে থাকবেন না, উঠে পড়ুন তাড়াতাড়ি। প্রণয়ের ঘুমের রেশ পুরোপুরি কেটে গেল। প্রিয়তা এমন ডাকাডাকিতে উঠে পড়েছে, তবে তার মস্তিষ্ক এখনো ঝিমাচ্ছে। প্রণয় বিরক্ত কণ্ঠে জাবেদকে ধমক দিয়ে বলল, কি সমস্যা জাভেদ? এত রাতে এমন ডাকাডাকি করছো কেন? হাসপাতালে কি ডাকাত পড়েছে? ভয়ে জাবেদের কপাল বেয়ে দরদরিয়ে ঘাম ছুটছে। এতক্ষণে প্রিয়তাও কৌতূহলী দৃষ্টিতে তাকালো জাবেদের দিকে। জাবেদ পুনরায় বলল, স্যার, আপনি এক্ষুনি আপুকে নিয়ে হাসপাতাল থেকে পালান, না হলে অনেক বড় বিপদে পড়বেন। ভুরু কুঁচকে গেল প্রণয়ের। আবেগ কণ্ঠে প্রশ্ন করল, কেন? এত কথা বলার সময় নেই স্যার, ওরা যখন তখন এখানে চলে আসবে। সবাই যেদিকে পারছে সেদিকেই পালাচ্ছে। প্রণয় কথার আগামাথা কিছুই বুঝল না। প্রিয়তা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, কারা? স্যার, হাসপাতালে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। এখানে সিক্রেটলি মন্ত্রী সাহেব ভর্তি ছিলেন, কিন্তু সে কথা কিভাবে যেন লিক হয়ে গেছে। ওরা হাসপাতাল অ্যাটাক করেছে। মন্ত্রী সাহেবের নিরাপত্তা বাহিনী আর কিছু পুলিশ ছিল। যেহেতু বিষয়টা খুবই সিক্রেট ভাবে ছিল, তাই তেমন একটা সিকিউরিটি ছিল না। তাই ওরা সন্ত্রাসীদের সাথে পেরে উঠছে না। সন্ত্রাসীরা সংখ্যায় অনেক। ওদের হাতে পড়লে আপু মারাত্মক বিপদে পড়তে পারে। হোয়াট? টেরোরিস্ট? টেরোরিস্টদের কথাটা কানে আসতে ভয়ে প্রিয়তার শরীর জমে গেল। সে শক্ত করে চেপে ধরল প্রণয়ের বাহু। প্রণয় উত্তেজিত হয়ে গেল। শিট! সে দ্রুত হাতে রক্তের ক্যানুলাটা টেনে খুলে ফেলল। আবারও হাতে শিরা বেয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। প্রিয়তা আর্তনাদ করে প্রণয়ের হাত চেপে ধরল। একটু তেজি গলায় বলল, বারবার এটা খুলে ফেলেন কেন আপনি? প্রণয় তার কথা কানে তুলল না। দ্রুত তার হাত ধরে উঠে দাঁড়ালো। আরে রক্ত পড়ছে তো প্রণয় ভাই। একদম বেশি কথা বলবি না, চুপচাপ চল আমার সঙ্গে, না হলে এখানেই ফেলে রেখে যাব। প্রিয়তা যেহেতু এখন টেরোরিস্টদের চোখে দেখে নাই, তাই সত্যি বলতে ওর অতটাও ভয় করছে না। ওরা কেবিনের বাইরে পা রাখতেই গোলের আওয়াজ কানে এলো। ভয়ে লাফিয়ে উঠল প্রিয়তা। প্রণয়ের হাতটা আরো শক্ত করে চেপে ধরল। প্রণয় প্রিয়তার হাতের মুঠো শক্ত করে ধরে করিডোরের উল্টো দিকে ছুটে গেল। যেতে যেতে জাবেদকে বলল, ফাস্ট গার্ডদের কল করো। জাবেদ দ্রুত সিকিউরিটি নম্বরে ফোন করলো। প্রিয়তার ভীষণ ভয় করছে, আবার করছেও নাও, কারণ সবাই জানে প্রণয় ভাইয়ের সঙ্গে থাকলে ওর আবার এত ভয় ডর করে না। হালকা ভয়, হালকা উত্তেজনার সাথে ওর কেমন বাড়ি থেকে প্রণয় ভাইয়ের হাত ধরে পালানোর মতো ফিল হচ্ছে। ব্যাপারটা থ্রিলিং। ছুটতে ছুটতে প্রণয় প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি চল জান, ওরা উপরে চলে এসেছে, আমাদের এখান থেকে বের হতে হবে। প্রিয়তা শুধু মাথা নেড়ে প্রণয়ের সঙ্গে পা মেলালো। তারা করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গেল। চিৎকার আর গুলির শব্দ এখন আরো কাছ থেকে আসছে। ভয় পেয়ে গেল প্রিয়তা। প্রণয় চারপাশে তীক্ষ্ণ নজরে তাকালো। হঠাৎ করিডোরের বাঁ পাশে ছোট্ট একটা লাল ওলাই দেখতে পেল ইমার্জেন্সি এক্সিট লেখা। বোর্ডটা অস্পষ্টভাবে চোখে পড়ল। সে প্রিয়তাকে নিয়ে গিয়ে গেল সে দরজার দিকে। চিৎকার আর গুলির শব্দ আরো তীব্র। এখন বোধহয় করিডোর থেকেই আসছে। দরজাটা ঠেলে তারা ঢুকে পড়ল ফায়ার এক্সিট সিঁড়িতে। ধাতব সিঁড়ির প্রতিটি ধাপে নিজের পায়ের শব্দ যেন নিজেদেরকেই ভয় পাইয়ে দিচ্ছে। ঠিক তখনই ওপরে ভেসে এলো গলার আওয়াজ। চমকে উঠল প্রিয়তা। থেমে গেল তার পদযুগল। হাতে টান লাগাতেই থেমে গেল প্রণয়। পেছন ফিরে প্রিয়তার ভয়ত চোখে শান্ত দৃষ্টিতে তাকালো প্রণয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রিয়তাকে কাছে টেনে নিয়ে কপালে একখানা নরম চুমুখে ভরসা দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ভয় পাস না জান, আমি আছি তো। আমি থাকতে তোকে কিচ্ছু হতে দেব না, প্রমিস। প্রিয়তা অশ্রু সজল চোখে প্রণয়ের দিকে তাকালো, আর ভয় পেল না। প্রণয় ভাই পাশে থাকলে কাউকে ভয় করে না সে। তারা দ্রুত নেমে গেল গ্রাউন্ড ফ্লোরে। নিচের করিডোরের অবস্থা বিভৎস। চারদিকে সবকিছু ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। সামনে এক পা বাড়াতেই তাদের চোখ পড়ল পুলিশের পোশাক পরিহিত চারটা রক্তমাখা মৃতদেহের উপর। তাদের রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। এই দৃশ্য নজরে আসতেই চমকে উঠে আপনা আপনি চিৎকার দিয়ে ফেলল প্রিয়তা। সঙ্গে সঙ্গে প্রণয় ওর মুখ চেপে ধরে পাশের রুমে ঢুকে পড়ল।
ভয়ে প্রিয়তার শরীর থরথর করে কাঁপছে। প্রণয় প্রিয়তার ভয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর মাথা নিজের বুকের সাথে চেপে ধরল। আতঙ্কিত প্রিয়তা নিরাপদ আশ্রয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়ের পিঠ। প্রণয় কিছু বলবে তার আগেই দুজন ব্যক্তি ধপ করে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। আরো ভয় পেয়ে গেল প্রিয়তা। সঙ্গে সঙ্গে প্রণয় আবার ওর মুখ চেপে ধরল। লোক দুটি ঘরে ঢুকে আশেপাশে খুঁজতে লাগলো। প্রথম লোকটি দ্বিতীয় লোকটিকে বলল, किसी की आवाज़ सुनी? हाँ सुना तो, लेकिन यह तो कोई नहीं है। निश्चित है, यह कोई ना कोई तो जरूर है। आवाज़ तो एकदम पास से आ रहा था। तो फिर मिलके क्यों नहीं रहा है? ऐसे से देख, शायद किसी कोने में हो। लगता है यह नहीं है, आगे देख के चल। বলে লোক দুটি ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়তার ছোট্ট দেহটা প্রণয়ের বুকের মাঝে থেকেও কেঁপে উঠছে। প্রণয় হৃদস্পন্দনের তীব্র ধ্বনি শুনতে পাচ্ছে। ভয় যে তার করছে না এমনটা নয়, সব থেকে বেশি ভয় তো তারই, নিজের জানের ভয়ে নয়। এই সন্ত্রাসীদের হাতে যদি পড়ে তবে তার রক্ত জবার কি পরিণতি হবে। প্রিয়তা কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। প্রণয় প্রিয়তার মাথার চুলে হাত বুলিয়ে বলল, কিচ্ছু হয়নি, ওরা চলে গেছে। প্রিয়তা এখনো কাঁপছে। প্রণয় ওকে আবারও বলল, যদি বাইরে অপ্রীতিকর কিছু দেখিস সঙ্গে সঙ্গে আমার চোখের দিকে তাকাবি, মনে থাকবে। প্রিয়তা কেবল মাথা দোলালো। সে আরো শক্ত করে প্রণয়ের বুকে মাথা রাখলো। প্রণয় উকি দিয়ে বাইরে দেখলো কয়েকজন কালো পোশাক পরিহিত মুখ বাঁধা লোক উপরের দিকে যাচ্ছে, হাতে AK-47 রাইফেল। উপরতলা থেকে মেয়েদের চিৎকার ভেসে আসছে। পুলিশ আছে, তবে সংখ্যায় কম। আর বিষয়টা মনে হচ্ছে এখনো তেমন কেউ জানে না, জানলেও এখনো আসতে পারেনি। সবকিছুতেই তো সময় লাগে ওদের। এখানে বেশি সময় থাকা মানেই ঘোর বিপদ। প্রণয় প্রিয়তাকে নিয়ে ধীর পায়ে করিডোরের ডান দিকে ঘুরে গেল। কিছুটা দূরে এগোতেই দেখতে পেল একটা পুরনো স্টোররুম, পাশে একটা সার্ভিস করিডোর। তারা সন্তর্পণে সেই করিডোর ধরে এগোতে লাগলো। করিডোরটা ধোঁয়ায় অন্ধকার। আর একটু এগিয়ে যেতেই তারা করিডোরের শেষ প্রান্তে একটা ছোট্ট লোহার দরজা দেখল। দরজার ওপারে হাসপাতালের পেছনের লোডিং জোন। প্রণয় দরজাটা একটু সাবধানে খুলল। বাইরে হাসপাতালের পেছনের এলাকা দেখা যাচ্ছে। একপাশে পুরনো জেনারেটর আর তার পেছনে গাঢ় সবুজে ঢাকা জঙ্গল। প্রণয় দরজা ঠেলে বাইরে পা রাখতেই মুহূর্তেই থমকে গেল। বাইরে তীব্র বেগে বাতাস বইছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বোধহয় তীব্র ঝড় বৃষ্টি শুরু হবে। দূরে সন্ত্রাসীরা মন্ত্রী সাহেবকে গাড়িতে ওঠাচ্ছে, সাথে বেশ কিছু যুবতী মেয়ে ও নারী। তাদের সাথে যে কি করবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। যে কজন পুলিশ নিরাপত্তায় ছিল সবাইকে হয়তো মেরে ফেলেছে। সন্ত্রাসীরা তাদের দেখতে পেল না, কারণ তারা অনেকটা দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে। প্রণয় প্রিয়তার হাত শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, চল এখান থেকে। কিন্তু প্রিয়তা নড়ল না। তার ভীষণ মায়া হচ্ছে মেয়েগুলোর উপর। সে নরম কণ্ঠে বলল, ওদের ফেলে চলে যাব প্রণয় ভাই? ওদের তো অনেক ক্ষতি হয়ে যাবে। ওদেরকে বাঁচানো যায় না প্রণয় ভাই? আমরা স্বার্থপরের মতো পালাবো? এখানে আমাদের কিছু করার নেই জান, সব জায়গায় জোর খাটে না, আর আমাদের এখন জোরও নেই। ওরা যদি আমাদেরকে দেখে ফেলে আমাদের অবস্থাও ওদের মতোই হবে। আমরা এখন কিছু করতে পারবো না। সব জায়গায় বাহাদুরি দেখাতে হয় না, কিছু কিছু জায়গায় পালাতে হয়। প্রিয়তা করুণ চোখে তাকালো। হঠাৎ কিছু কথা তাদের কানে এলো। এই বস, দেখ তো, कितना खूबसूरत लड़की, इतना खूबसूरत लड़की तो मैं मेरे एमते सालों की उम्र में एक बार भी नहीं देख। প্রণয় আর প্রিয়তা যেখানে দাঁড়িয়েছিল তার থেকে কিছুটা অন্ধকারে দাঁড়িয়েছিল দুজন। তারা মূলত পুরো ব্যাপারটা কন্ট্রোল করছিল। কালো পোশাক পরিহিত, অন্ধকার রাত, তাই কিছু দেখার উপায় নেই। তবে কালো আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় কয়েক সেকেন্ডের জন্য সদৃশ্য হচ্ছে। লোকটা কথায় তাদের বাস পাখির ন্যায় দৃষ্টি ঘুরিয়ে প্রিয়তার দিকে তাকালো। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের সাদা আলোতে প্রিয়তার মায়াময় চেহারা দৃশ্যমান হলো কয়েক সেকেন্ডের জন্য। প্রিয়তার সুশ্রী মুখ নজরে আটকাতেই লোকটার চোখের আগুন ঠান্ডা হয়ে গেল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, इंशाल्लाह। या अल्लाह, माशाल्लाह, इतना खूबसूरत, इसको तो हमारी भाभी बनना चाहिए। क्या गहरा नीला नीला आंखें, उसका बाल देख तो लंबी, वही खूबसूरत, उसका चेहरा दाग कितना मासूम। वाह, इस जस का लड़की तो हमारा भाभी बनने के लिए है बस। ওদের বলা কথাগুলো কানে আসতে প্রণয়ের হৃৎপিণ্ড ছলকে উঠল। ঘাবড়ে গেল প্রিয়তা। ওদের দিকে না তাকিয়ে বিদ্যুৎ বেগে প্রিয়তার হাত চেপে ধরে জঙ্গলের দিকে দৌড় দিল প্রণয়। ছুটতে ছুটতে আতঙ্কিত কণ্ঠে বলল,
তাড়াতাড়ি ছুট যান, ওরা আমাদের দেখে ফেলেছে। লোক দুটো কিছু বুঝে ওঠার আগেই প্রণয় প্রিয়তার হাত ধরে দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল। লোকটা হুঙ্কার দিয়ে বলল, पकड़ उसको, मुझे चाहिए चाहिए किसी भी करके वो चाहिए। প্রণয় আর প্রিয়তা প্রাণপণে ছুটছে জঙ্গলের মধ্য দিয়ে। পেছনে পেছনে বেশ কিছু সন্ত্রাসী তাড়া করছে। ঘুটঘুটে অন্ধকার রাত, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে যতটুকু দেখা যায়। বনলতায় শরীরে যত্রতত্র ছিঁড়ে যাচ্ছে। ছুটতে ছুটতে হঠাৎ প্রিয়তা উফ বলে উঠে থমকে যায়। চমকে যায় প্রণয়, পা থেমে যায় তার। ছুটে গিয়ে প্রিয়তার কাছে উত্তেজিত গলায় বলে উঠল, কি হয়েছে জান, কোথায় ব্যথা পেয়েছিস? প্রিয়তার চোখে পানি এসে গেছে। অন্ধকারে তেমন কিছু দেখা না গেলেও প্রণয় বুঝতে পারল প্রিয়তা ব্যথা পেয়েছে। প্রিয়তা প্রায় কান্না করে দিচ্ছে। প্রণয় তাড়াহুড়ো করে ওর ডোগাল ধরে বলল, কি হয়েছে জান, কোথায় ব্যথা পেয়েছিস বল আমায়। প্রিয়তা প্রণয়ের হাত ধরে নিজের ডান হাতের উপর রাখলো। তরল কিছু একটা আভাস পেতেই চমকে উঠল প্রণয়। পকেট থেকে হাতড়ে রুমাল বের করে ঝটপট হাতে বেঁধে দিল। হাত টেনে ক্ষত স্থানে ঠোঁট শুয়ে ধীর কণ্ঠে শুধালো। বেশি ব্যথা করছে? প্রিয়তা উত্তর দেওয়ার আগেই সন্ত্রাসীদের পায়ের শব্দ একদম কাছে চলে এসেছে। প্রণয় প্রিয়তাকে টেনে নিয়ে পাশে একটা ঢিবির আড়ালে লুকিয়ে পড়ল। ঢিবিটা খুবই ছোট, ওরা দুজন লুকানোর চেষ্টা করলে সহজেই ওদের দেখে ফেলবে। ওদের হাতে টর্চ লাইটও আছে। প্রণয় নিজেদের মধ্যকার সব দূরত্ব ঘুচিয়ে দিল। প্রিয়তাকে নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল নিজের সাথে। প্রিয়তার মনে হচ্ছে তার হাড়গড়গুলো বোধহয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সে হয়তো এখনই দম আটকে মরে যাবে। সে প্রণয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমাকে কি কমলা লেবু পেয়েছেন প্রণয় ভাই, যে এভাবে চিপে চিপে জুস বের করছেন? প্রণয় ওকে নিজের সাথে চেপে ধরে সতর্ক দৃষ্টিতে আশেপাশে নজর বোলাচ্ছিল। প্রিয়তার কথাগুলো কানে আসতে সে চোখ নামিয়ে প্রিয়তার দিকে তাকালো। কথার মর্মার্থ বুঝতে পেরে ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। সেও একইভাবে প্রিয়তার গলার কাছে ঠোঁট নামিয়ে ফিসফিসিয়ে বলল, আমি চিপে জুস বের করলে তোর খারাপ লাগবে না, কিন্তু ওদের হাতে যদি তুই পড়িস তবে কি হবে বলতো? প্রিয়তা ভুরু কুচকে তাকালো প্রণয়ের মুখের দিকে। প্রণয় আরো একটু চেপে ধরে বলল, ওরা তো সুন্দর তুলতুলে দেহটার সাথে কি করবে তা তো ভালোই বুঝতে পারছিস। ইউ নো হোয়াট আই মিন। প্রিয়তা গোলগাল চোখে তাকালো প্রণয়ের দিকে, ঢোক গিলল, মনে মনে বলল, প্রণয় ভাই এমন কথা বলতে জানেন, তবে একটা কথা খুব একটা মন্দ বলেননি। ওদের হাতে ধরা পড়লে ওরা তো সত্যিই তাই করবে। ভয়ে প্রিয়তার কলিজার পানি শুকিয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে প্রণয় ভাইয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরল। প্রণয় গলা একটু ব্যথা লাগলো। সে হাতের বন্ধন একটু নরম করে বলল, গলা চেপে মেরে ফেলবি মনে হচ্ছে। হ্যাঁ, মেরে ফেলবো। আপনার কোনো সমস্যা? হাসল প্রণয়। প্রিয়তার গায়ের মাদকীয় গন্ধটা তীব্রভাবে নাকে এসে লাগছে। সে আসক্তি মিশ্রিত ঘোরলাগা কণ্ঠে বলল, এতে লসটা কি আমার হবে? প্রণয়ের কথার ধরনে কিছু একটা ছিল যা সোজা প্রিয়তার হৃৎপিণ্ডে বিদ্ধ করল। প্রণয়ের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে গলায় ও ঘাড়ে। প্রিয়তার হঠাৎ কি যেন হলো। হঠাৎ করে মনের মধ্যে তীব্র এক নিষিদ্ধ বাসনা জেঁকে বসল। সে ভুলে গেল ভালোবাসা যতই তৃষ্ণার্ত হোক না কেন, সে চাইলেই এই পুরুষকে ছুঁয়ে দিতে পারবে না। এটা তার অধিকারের সীমার মধ্যে নেই। কিন্তু মন মানল না। সে নিজেকে নিয়ন্ত্রণ করে নেওয়ার সময়ই পেল না। মহাগ্রস্তের মতো ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল প্রণয়ের গলায়। কাপা কাপা নরম আঙ্গুলগুলো ছুঁয়ে ফেলল গলার সেই উঁচু হাড়টা, সেই অ্যাডামস যেটা প্রিয়তাকে চুম্বকের ন্যায় আকর্ষিত করে। প্রণয়ের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। প্রিয়তা লক্ষ্য করল হঠাৎই প্রণয়ের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যাচ্ছে। তার হৃৎপিণ্ডকে ধুকপুকনি প্রিয়তা স্পষ্ট অনুভব করতে পারছেন। তার কেমন মাতাল মাতাল লাগছে। প্রণয়কে স্পর্শ করে সে নিজেই কেঁপে উঠছে। প্রিয়তা এক হাত নামিয়ে আনলো প্রণয়ের বুকে। কান পেতে শুনতে লাগলো স্থির হৃদস্পন্দন। অন্য হাতে অনুভব করলো প্রণয়ের গলার অ্যাডামস অ্যাপেলটা নড়ে উঠল। প্রিয়তা ধীরে বুক থেকে মাথা তুলল। অতঃপর কোনো সংকোচ ছাড়া নিষিদ্ধ মুখ ডুবিয়ে দেয় প্রণয়ের গলায়, ঠোঁট ছুঁয়ে দিতে তীব্র ভালোবাসায়। গভীর আসক্তিতে প্রতিটি স্পর্শে আলাদা আলাদা ভাষা রয়েছে, যা হয়তো সেই পুরুষটি ছাড়া অন্য কেউ কখনো বুঝবে না। একের পর এক নরম চুমু এঁকে দেয় তার উষ্ণ ত্বকে। অতঃপর নেশাতুর কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, আমার তো পুরো জীবনটাই লস। বেঁচে থাকার কোনো কারণ নেই। সেখানে ওই একটা লাভের আশায় তো বেঁচে আছি, ওখানে লস হলে আর বাঁচতে পারবো না। প্রিয়তা কথাটা শেষ করার আগে তীব্র বিদ্যুৎ ঝলকে চারপাশ আলোকিত হলো। সেই সাদা আলোয় প্রিয়তার নজর আটকালো একজোড়া গভীর নেশাগ্রস্ত
গাঢ় বাদামি চোখে। সাথে সাথেই চোখ আটকে গেল সে নেশাগ্রস্ত চোখ জোড়ায়। ওই চোখে তীর্যক চাহনি বুকের ভেতর তোলপাড় করতে শুরু করলো। নিষিদ্ধ অনুভূতির জোয়ারে কিশোরী মন ভেসে যেতে চাচ্ছে। মনের ভেতর প্রাণঘাতী অনুভূতিরা তোলপাড় করছে, প্রাণঘাতী অনুভূতিরা তোলপাড় করছে। নিষিদ্ধ আগুনে ঝাঁপ দিয়ে মরতে ইচ্ছে হচ্ছে। নিষিদ্ধ মানুষটার ভালোবাসা অজানা কারণে খুব করে পেতে ইচ্ছে হচ্ছে। তার উপর মানুষটার গায়ের মাতাল করা গন্ধ আর ঘায়েল করা দৃষ্টিতে প্রিয়তার সব সীমা ছাড়াতে ইচ্ছে করছে। প্রিয়তার এমন ইচ্ছাকৃত লাগামহীন স্পর্শে প্রণয়ের ভেতরে ছাইচাপা আগুনটা হঠাৎই ধক করে চলে উঠল। দুহাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, তার চোখের মনি কেঁপে উঠল। শরীরের প্রতিটা স্নেহতে বিদ্যুৎ খেলে গেল। বুকের গভীরে জমে থাকা সবটুকু ধৈর্য এক মুহূর্তে টলমল করে উঠল। নিজেকে নিয়ন্ত্রণ রাখার সর্বোচ্চ চেষ্টায় সে ঢোক গিলে মনে মনে বলল, কেন নিজের মৃত্যু কামনা করছো রক্তজবা? তুমি তো এতটা অবুঝ নও। তুমি কি জানো না তোমার এই এক একটা কর্মকাণ্ডের ফলাফল ভয়ানক হবে? এখন যদি ভুল কিছু হয়ে যায়, তুমি কেন এইভাবে আমাকে উন্মাদ করে দিচ্ছ? এইভাবে কাছে টেনো না আমায়। আমি পারবো না নিজেকে থামাতে। তোমাকে উপেক্ষা করার ক্ষমতা নেই আমার, আর কাছে টানার সামর্থ্য নেই আমার। তোমাকে কাছে টেনে নেয়া আর শেষ করে দেওয়ার মাঝে কোনো পার্থক্য নেই। তুমি বুঝতে পারছো না কি করছো? নিষিদ্ধ আগুন থেকে দূরে পালাতে হয়, জান, ঝাঁপ দিতে হয় না। তোমার উচিত নয়, একদম উচিত নয় এভাবে আমায় ছুঁয়ে দেয়া। এভাবে নয় রক্তজবা, আমি তোমায় বাধা দিতে পারবো না। আর তুমি যদি এমন করতে থাকো, তবে একটু পর নিজেকেও বাধা দিতে পারবো না। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকানোর আলোতে প্রিয়তার নজর পড়ল প্রণয়ের অতি আকর্ষণীয় কালচে লাল ঠোঁটে। আরও একটা ভয়ানক ইচ্ছা মাথা ছাড়া দিয়ে উঠল। আপনা আপনি হাত চলে গেল প্রণয়ের ঠোঁটে। প্রণয়ের ঠোঁটে হাত ছোঁয়াতেই প্রিয়তা 440 ভোল্টেজে ঝটকা খেল। নিষিদ্ধ ইচ্ছাটা মনের মধ্যে আরো বেশি করে ডালপালা মেলতে লাগলো। সে কিছুতেই নিজেকে সংবরণ করতে পারল না। নিজেদের পদ্মলাল ঠোঁটজোড়া যত কাছে এগিয়ে নিচ্ছে, ততই বুকের ভেতর উথাল পাথাল ঝড় বয়ে যাচ্ছে। প্রণয়ের প্রত্যেকটা উষ্ণ নিঃশ্বাসের মাদকতা তার শিরায় শিরায় আগুন ধরিয়ে দিচ্ছে। প্রিয়তার কম্পনরত নরম ঠোঁট জোড়া প্রণয়ের ঠোঁটের সাথে স্পর্শ লাগতেই প্রণয়ের সকল ধৈর্যের সহ্যের বাঁধ পুরোপুরি ভেঙে গুড়িয়ে গেল। সে তীব্র বেগে প্রিয়তাকে টেনে কোলে বসালো। দোগালায় হাত রেখে গভীরভাবে প্রিয়তমার নরম ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। উম্মাদের মতো ভালোবাসা শুষে নিতে থাকলো প্রিয়তার তুলতুলে ঠোঁট থেকে। তৃষ্ণাত্ম চাতক তার 1000 বছরের তৃষ্ণা মেটাতে মরিয়া। যে ভালোবাসাকে কাছে পাওয়ার পিপাসায় সে মরছিল বছরের পর বছর, আজ সেই ভালোবাসা, তার সে আমরণ আসক্তি, তার রক্তজাবার স্পর্শে মনের পিপাসা তো মিটলই না, বরং মনের আগুন আরও আরও বাড়তে লাগলো। প্রিয়তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে, হাত পা অবশ লাগছে। সে তীব্র অস্থিরতায় খামচে ধরেছে প্রণয়ের পিঠ। প্রিয় পুরুষের প্রত্যেকটা গভীর স্পর্শ তার অন্তরে গভীর দাগ কাটছে। অপরিচিত দম বন্ধ করা অসহ্য অনুভূতির অতলে সে পিষ্ট হচ্ছে। হৃৎপিণ্ডটা অসহ্য রকমভাবে লাফাচ্ছে প্রিয়। অথচ নিষিদ্ধ পুরুষের এমন স্পর্শে বুকের ভেতরের প্রাণ পাখিটা ছটফটিয়ে মরছে। জীবনের প্রথম কোনো পুরুষ তার এত কাছে, আবার সেই পুরুষটা ভালোবাসার নিষিদ্ধ দুর্লভ। তার জন্য প্রাণদায়ী ও প্রাণঘাতী দুটোই। তার সে কালচে লাল ঠোঁটের স্পর্শে প্রিয়তার দুনিয়া দুলছে। যদিও ঠোঁট জোড়ার প্রতি তার অনেক লোভ, তবু বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। সেটা সুখের না দুঃখের বুঝতে পারছে না প্রিয়তা। সে শুধুই তার প্রণয় ভাইয়ের ভালোবাসা অনুভব করছে, তার পাগলামি অনুভব করছে। ঠোঁটের ভাঁজে প্রিয় পুরুষের অস্তিত্ব, এই পুরুষের ভালোবাসে এত সুখ কই আগে তো জানতো না। সে তো কেবল দুঃখই পেয়েছে। চোখ বন্ধ করতেই বন্ধ চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ল নিষিদ্ধ কিছু, নিষিদ্ধভাবে পাওয়ার অস্ত্র। এই পুরুষের সামান্য ছোঁয়া তার জন্য পার্থিব সুখের মেলা। নিষিদ্ধ পুরুষের গভীর ছোঁয়া লাগছে গায়ে, তবে কি আজ থেকে তাকে পুরোপুরি কলঙ্কিনী বলা যায়? এই পুরুষের ভালোবাসার সবটুকু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার দেহের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস ফুরিয়ে আসছে। সে প্রণয়ের কোলে থেকেই ছটফট করে উঠল, কিন্তু প্রণয়ের সেদিকে কোনো হুঁশ নেই। সে তার রক্তচাপার ভালোবাসায় মগ্ন। এই নারীর শরীরের প্রতিটা লোমকূপ পর্যন্ত তার মাঝে আসক্তিময় অগ্নি ছড়িয়ে দেয়। এই নারীকে ভালোবাসতে পারাটা ছিল তার স্বপ্ন, কিন্তু তার কখনো পূরণের আশা ছিল না। এই নারীকে একটুখানি ভালোবাসার জন্য সে প্রত্যেকটা মুহূর্তে তড়পেছে। বছরের পর বছর করুণ বিচ্ছেদের আগুনে দগ্ধ হয়েছে। এই নারী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটা সহজ ছিল না। এই নারীকে ছুঁয়ে ফেলা থেকে নিজেকে সংবরণ করা ছিল দুঃসহ। তবুও সে নিজের ইচ্ছেকে প্রতি মুহূর্তে হত্যা করেছে, নিজেকে তিলে তিলে শেষ করেছে। কিন্তু আজ এই নারী নিজেই তার কাছে আত্মসমর্পণ করেছে।
ছুঁয়ে দিয়ে সহ্যের সকল বাঁধ ভেঙে দিয়েছে। তাই আজ জমানো ভালোবাসার সবটুকুই তাকে নিতে হবে, হোক সে সুখের বা দুঃখের। এরপর দুজনের মৃত্যু হলেও হোক, ভালোবাসার নদীতে এখন আর বাধা দেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে প্রণয় পুরোপুরি আউট অফ কন্ট্রোল, এক প্রকার হুঁশেই নেই সে। এই আকর্ষণীয় নারীর সকল আসক্তি তাকে গ্রাস করেছে। প্রিয়তা দম আটকে আসছে, সে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে প্রণয় আরও গভীরভাবে কোমর চেপে ধরে ডিপ কিস করতে লাগলো। প্রিয়তার চোখ লাল হয়ে আসছে, সে আরো বেশি ছটফট করে উঠল। প্রণয় এবার ঠোঁটের ভাঁজ থেকে ঠোঁট হালকা সরিয়ে নিল, সঙ্গে সঙ্গেই হা করে নিঃশ্বাস নিতে লাগলো প্রিয়তা। 2 সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার আগেই প্রণয় আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, পরম যত্নে ভালোবাসতে লাগলো। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে কপালে গভীর চুমু খেলো। প্রিয়তার দেহে জান ফিরে এলো। সে বড় করে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল, কিন্তু কিছু ভয়ঙ্কর কথা কানে আসতে তার নিঃশ্বাস আবার গলায় আটকে গেল। প্রণয় ডান গালের সময় নিয়ে গাঢ় চুমু খেলো, কানের লতিতে ছুঁয়ে ছুঁয়ে ঠোঁট দিয়ে আকুল কণ্ঠে বলল, দূরে যাস না জান, মরে যাব। আই নিড ইউ বেবি গার্ল, আই নিড ইউ ডিপলি, বিকজ উইদাউট ইউ আই ফিল লাইক আই এম লুজিং মাইসেলফ। এমন মরণ বাক্য কর্ণকুহারে পৌঁছতেই প্রিয়তার দম আটকে গেল, শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। প্রণয় ভাইয়ের মুখে এমন বাক্য সে তার এত বছরের জীবনে কখনো শোনেনি। এমন স্পর্শের সাথেও সে কস্মিন কালেও পরিচিত নয়, অথচ এই প্রণয় ভাইয়ের স্পর্শ তার সবচেয়ে বেশি চেনা। এই প্রণয় ভাই তো তাকে সবচেয়ে বেশি আদর করত, তার স্পর্শের গভীরতা সে জানে। তবে কেন এখনকার প্রত্যেকটা স্পর্শ তার কাছে অপরিচিত লাগছে? প্রত্যেকটা স্পর্শের গভীরতাই কেমন অসীম, কেমন অন্যরকম, সুখের, সম্পূর্ণ অচেনা। এই স্পর্শ, এই ব্যক্তি, এই কণ্ঠ, সবকিছুই তার বড্ড চেনা। অথচ সেই চেনা প্রণয় ভাইয়ের সাথে এই প্রণয় ভাইয়ের আকাশ পাতাল ফারাক, এক চুল পরিমাণও মিল নেই। কয়েক মুহূর্তেই মানুষটা বদলে গেছে। প্রিয়তার ভাবনার সুতো বেশি দূর এগোতে পারল না, এর আগেই তার হৃৎপিণ্ড ধকধক করতে লাগলো। প্রণয় কানের লতিতে চুমু খেতে খেতে গলার কাছে নেমে আসছে। প্রণয় ঘাড়ে নাক ঘষে খোপা থেকে একটানে কাঁটাটা খুলে অন্ধকারে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে একরাশ ঘন কালো লতানো চুল তরতর করে পিঠ ছাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ল। উন্মুক্ত চুল থেকে ঝড়ের গতিতে সে পরিচিত মাদকীয় সুঘ্রাণটা নাকে এসে লাগলো। এই গন্ধটা সবসময় আগুনে গিয়ে ঢেলে দেয়, আজও তার ব্যতিক্রম হলো না। প্রণয়ের মস্তিষ্ক তো অনেক আগেই কার্যক্ষমতা হারিয়েছে, এখন হৃৎপিণ্ড হারাচ্ছে। আজ মস্তিষ্ক বাধা দেওয়ার সুযোগই পাচ্ছে না, আজ মনের কথাই শেষ কথা। প্রণয় নাক মুখ ডুবিয়ে দিল প্রিয়তার চুলে, প্রাণ ভরে হৃৎপিণ্ড টেনে নিল সেই মাদকীয় সুবাস। চুলে মুখ ডুবিয়ে রেখে নিঃশক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, উফ, চুলে কি মাখিস জান? অ্যালকোহল, নাহলে এত মাদকীয় হবে কেন? আমাকে শেষ করে দেওয়ার এত কিসের তারা তোর? এই শোন পাখি, তুই শুধু আমার, অন্য কারো কাছে কখনো যাবি না, খুন করে ফেলবো তোকে। বলতে বলতেই সেই সুঘ্রাণে আবারও হারিয়ে গেল। এই মুহূর্তে এই নারীকে তার থেকে আলাদা করলে মরে যাবে সে। এই নারীকে সে কাউকে দেবে না। এই নারীটা শুধুই তার ভালোবাসার পাখি, একান্তই ব্যক্তিগত। এই নারী মন ও শরীরের সকল ভালোবাসা শুধুই তার জন্য। দুর্বল মুহূর্তে পুরুষ মানুষের সকল আকতির দর্শন মিলে। ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে নাক ঘষে গভীর চুমু খেতে খেতে হাসকি টেনে বলল, তুই এত নরম কেন জান পাখি আমার? ইচ্ছে তো করছে তোকে পুরো খেয়ে ফেলি, একটু খাই জান প্লিজ। প্রিয়তার বুক চলাৎ করে উঠল এমন আবদার শুনে। স্পর্শগুলোতে হাত পা অবশ্যই আসছে। প্রণয় ভাইয়ের অসহ্য সুখ মিশ্রিত ভালোবাসাময় স্পর্শগুলো সে একদম সহ্য করতে পারছে না। আর কথাগুলো তো প্রণয় একটানে গলা থেকে ওড়নাটা টেনে খুলে পাশে ছুঁড়ে মারল। তীব্র আসক্তিতে মুখ ডুবালো প্রিয় নারীর গলায়। প্রিয়তার সাথে সাথেই চোখ বন্ধ করে নিল। খামছে ধরল প্রণয়ের চুল। প্রণয়ের গভীর স্পর্শ মেয়েটা সইতে পারছে না। মন বলছে, এমনিতেই যখন মরবি তখন অপূর্ণতা থাকবে কেন? আর শরীর বলছে, তুই তো এক্ষুনি মরবি। প্রণয়ের গালের খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ লাগছে গলায়। প্রণয় চুমু দিতে দিতে বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেলে কামড়ও দিয়ে ফেলছে। প্রিয়তা ঠোঁট কামড়ে সকল ব্যথা হজম করে নিচ্ছে। সে দ্রুত হাতে প্রিয়তার জামাটা গলার কাছ থেকে টেনে কিছুটা নিচের দিকে নামালো। তীব্র আসক্তিতে সেখানে মুখ ডুবিয়ে দিল। প্রিয়তা গা দিয়ে শক্ত করে মাটি চেপে ধরেছে। চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। প্রণয় সেখানে উন্মাদের মতো ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছে। তার অবদ্ধ হাতের বিচরণ সর্বত্র।
তীব্র ভালোবাসায় সেখানেও জোরে কামড় বসিয়ে দিল। প্রিয়তা নিচু স্বরে আহ করে উঠল, মুখ দিয়ে অস্পষ্টভাবে বের হলো। প্রণয় ভাই প্লিজ। প্রণয় আবার একটা হালকা বাইট করে স্লো ভয়েসে আদুরে কণ্ঠে বলল, My princess, you are my poison. You are my drug. And you are my obsession. Don't call me bhai, my soul. Now just call me Pronoy. প্রিয়তার বুক ধক করে উঠল। ঢোক গিলে ভাবল, এই মানুষটা কি আসলেই প্রণয় ভাই? সে হুঁশে ফিরেছে অনেক আগে, কিন্তু প্রণয় ভাই একদম নিজের মধ্যে নেই, কিছু শোনার বা বোঝার অবস্থাতে নেই। সে প্রণয়কে আঁকড়ে ধরে মনে মনে আওড়ালো, আপনাকে বাধা দেওয়ার সামর্থ্য আমার নেই প্রণয় ভাই। আমি চাইও না। এই একটা বিষয়ে আমি যে বড় লোভী, কিন্তু এর জন্য যদি পরে আপনার আফসোস হয়, যদি নিজেকে বিশ্বাসঘাতক মনে হয়, যদি নিজেকে অপরাধী মনে হয়, আমার কাছে আপনাকে দেওয়ারও কিছু নেই। আপনার জন্য আমি আমার জানটাও দিতে পারি। সমাজের চোখে আপনি নিষিদ্ধ, আপনি অবৈধ, জানি না আর কি কি, কিন্তু আমার জন্য আপনি আমার পুরো পৃথিবী। আপনার জন্য আমি সর্বনিকৃষ্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কলঙ্কিনী নারী হতেও রাজি আছি। আমি জানি আপনি স্বাভাবিক হয়ে গেলে আর এভাবে কখনোই ভালোবাসবেন না। এটাই হয়তো প্রথমবার, আর এটাই হয়তো শেষবার। আমি আপনাকে জোর করতে পারবো না, কারণ আমার সে অধিকারটাই নেই। কিন্তু এই দু একটা মুহূর্ত আমার আজীবনের সঙ্গী হয়ে থাকবে। আপনার ভালোবাসার উন্মাদনা দেখার সুযোগ হয়তো আমার হবে না। সবাই বলে আমি খারাপ, আমি তো অস্বীকার করি না, আমিও মানি আমি খারাপ। এতে লুকানোর তো কিছু নেই। আপনার জন্য আমি খারাপ, বেহায়া, দুশ্চরিত্র আর যা যা আছে সব হতেও রাজি আছি। এসব ভেবেই তার বুক চির এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেও গভীরভাবে ভালোবেসে ঠোঁট ছুঁয়ে দিল প্রণয়ের কপালে। প্রণয় আরও গভীরভাবে ভালোবাসার জন্য প্রিয়তার জামায় হাত দিতেই প্রিয়তার গলা শুকিয়ে গেল। জামাটাতে টান দিতে নিতে বিকট শব্দে আশেপাশে কোথাও বাজ পড়ল। চমকে উঠল প্রিয়তা, ঝড়ের বেগে চাপড়ে ধরল প্রণয়কে। তীব্র জোরালো শব্দ কানে আসতে প্রণয়ের সব উন্মাদনা থেমে গেল। ঘোর কেটে গেল মুহূর্তেই। কি ঘটছে বুঝে আসতেই থমকে গেল প্রণয়। ছিটকে দূরে সরে যেতে চাইল, কিন্তু প্রিয়তার জন্য পারল না। এতক্ষণ ঘটে যাওয়া সকল ঘটনা মনে পড়তেই প্রণয়ের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। আর একটু হলেই জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করে ফেলতাম। শিট শিট, কি করলাম এটা? কিভাবে পারলাম নিজের রক্ত জবাকে এভাবে ছুঁয়ে দিতে? আর একটু হলেই নিজের হাতে নিজের ভালোবাসার ফুলটাকে নষ্ট করে দিতাম। প্রণয় পাশের পাথরের সজোরে ঘুষি মারল। ভয়ে কেঁপে উঠল প্রিয়তা, দূরে সরে গেল কিছুটা। প্রণয় পরপর আরো কয়েকটা ঘুষি মরে নিজের চুল খামচে ধরল। শিট, আমি আমি আমার রক্ত জবাকে অপবিত্র করে দিচ্ছিলাম। ছি, আমি এত খারাপ, আমি এতটা নীচ, আমি আমার রক্ত জবার জন্য এতটা বিপজ্জনক। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সে সব ভাবনা দূরে ফেলে দ্রুত প্রিয়তার দিকে ঘুরে চাইল। ত্রস্ত হাতে পকেট হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। প্রিয়তার হাত ধরে আবার কাছে টেনে আনলো। তার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে প্রিয়তা। ওর ভীষণ ভয় করছে। সে আগে কখনো প্রণয় ভাইকে এমন করতে দেখেনি। প্রণয় ফ্ল্যাশটা প্রিয়তার মুখের দিকে ধরল। তীব্র আলো ঝলকানিতে চোখ কুচকে বন্ধ করে নিল প্রিয়তা। প্রণয় আতঙ্কিত চোখে তাকালো নিজের প্রাণ পাখির দিকে। প্রিয়তার পদ্মলাল ঠোঁটজোড়া হালকা হালকা ফুলে আছে। উপর থেকে একটু একটু চামড়া উঠে যাওয়াতে হালকা হালকা রক্ত দেখা যাচ্ছে। ঢোক গিলল প্রণয়। ত্রস্ত হাতে কাঁধ থেকে চুল সরাতেই থমকে গেল। ছোট বড় অনেক কামড়ের দাগ লাল হয়ে আছে। দুই একটাই রক্ত চিকচিক করছে। ওড়নাটা কিছুটা দূরে পড়ে আছে। অনুশোচনায় জলজল করে উঠল প্রণয়ের চোখ। কিন্তু সে তো এখানেই থেমে যায়নি। এখন দেখার জন্য জামাটা আরেকটু সরাতে হবে। কিন্তু এতে ভীষণ সংকোচ হচ্ছে প্রণয়ের। তবুও কাপা হাতে জামাটা আরেকটু নিচে নামাতেই চোখ বন্ধ করে নিল প্রণয়। কিছুক্ষণ মূর্তির মতো বসে রইল। অতঃপর কাপা হাতে পাশে পড়ে থাকা ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে দিয়ে পুনরায় প্রিয়তাকে টেনে বুকের সঙ্গে মিশিয়ে নিল। অপরাধবোধের তীব্র আগুনে দগ্ধ হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আই এম সরি জান, আই এম রিয়েলি ভেরি সরি। আমি এসব করতে চাইনি, বিশ্বাস কর। আমায় মাফ করে দে প্লিজ জান, আমায় শাস্তি দে। বলতে বলতে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। মনে মনে আফসোস করে বলল, কেন আমায় আটকালি না জান? কেন আত্মসমর্পণ করলি? পাওয়ার সম্ভাবনা একেবারে মিলিয়ে গেলে কি মানুষ বেপরোয়া হয়ে যায়? কেন আটকালি না? এত ভালোবাসিস। সে বড় বড় করে নিঃশ্বাস ফেলল। পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। মনে চাই চলুক এখন, এগুলো প্রকাশ করা যাবে না। স্বাভাবিক হতে হবে আমাকে। আমি তোকে, তোর জন্য বড় বিপজ্জনক জান, তাই যত দ্রুত সম্ভব তোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। সে উপরের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, হে মাবুদ, তোমার অসীম মেহেরবানি। আজ তুমি আমাদের পাপ করা থেকে বিরত করেছো, আমার রক্ত জবাকে বাঁচিয়েছো। নাহলে সব শেষ হয়ে যেত। এত বছরের কষ্ট, সব যন্ত্রণা অর্থহীন হয়ে যেত। যাকে বাঁচাতে নিজেকে প্রতি মুহূর্তে পুড়িয়ে মারি, সেই শেষ হয়ে যেত।
প্রিয়তা আরো শক্ত করে প্রণয়ের পিঠ জড়িয়ে ধরল। তারও ভীষণ অপরাধবোধ কাজ করছে। সেটা এজন্য নয় যে প্রণয় ভাই তাকে স্পর্শ করেছে, বরং এজন্য যে প্রণয় ভাই তাকে স্পর্শ করতে চাননি। সেই তো প্রথম পদক্ষেপটা নিয়েছিল, অথচ নির্দোষ মানুষটা শুধু শুধুই অপরাধবোধে কষ্ট পাচ্ছে। কয়েক মুহূর্ত পর প্রণয়ের মনে পড়ল, ওরা যাদের থেকে বাঁচতে পালিয়ে এসেছে তারা নিশ্চয়ই আরো সামনে এগিয়ে গেছে। বেশিক্ষণ এখানে থাকাটা নিরাপদ নয়। প্রণয় প্রিয়তাকে টেনে তুলে স্বাভাবিক কণ্ঠে বলল। চল এখান থেকে। প্রিয়তার লজ্জায় মাটিতে ঢুকে যেতে ইচ্ছে করছে, এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় বা পালাবে বেচারি। প্রণয়ের হাত মুঠো করে ধরে এগিয়ে যেতে লাগলো সামনে, অজানা গন্তব্যে। কোথায় যাচ্ছে জানা নেই। প্রণয়ের জানা মতে এই জঙ্গলটা বিশাল বড়, আর এখানে অন্য সন্ত্রাসীদের আস্তানাও আছে। এক শত্রুর হাত থেকে বাঁচতে তারা অন্য শত্রুর ঘরে প্রবেশ করেছে, কিন্তু এছাড়া আর কি বা উপায় ছিল। প্রণয়ের ভীষণ আফসোনা হচ্ছে। মনের সমুদ্রে এখনো উত্তাল ঝড় বইছে। চোখের সামনে ভাসছে সেই মুহূর্তগুলো। নিজের সংযম এভাবে হারিয়ে ফেলবে সে স্বপ্নেও ভাবেনি। হাতের মুঠো আর একটু শক্ত করে ধরে মনে মনে বলল, আমি জানি তুই আমাকে চাস, আমিও তোকে চাই জান, খুব করে চাই। তোকে একেবারে আমার অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে চাই, কিন্তু মানুষের সব চাওয়া কি আর পূর্ণ হয়? ভাবতে ভাবতে হঠাৎ প্রণয় দাঁড়িয়ে পড়ল। থেমে গেল প্রিয়তাও। প্রণয় ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, আশেপাশে কেউ বা কারা আছে। প্রিয়তা প্রণয়কে প্রশ্ন করতে যাবে, তার আগেই প্রণয়ের মুখ চেপে ধরল, ফিসফিসিয়ে বলল। একদম চুপ, কেউ আছে আশেপাশে? ঢোক গিলল প্রিয়তা। আবারও ভয়ে শরীর কাঁটা দিয়ে উঠল। অন্ধকারে প্রণয় আশেপাশে সতর্ক দৃষ্টি ঘোরালো। তার সেকেন্ড পেরোবার আগেই শুকনো পাতার উপর ডজন খানেক পায়ের শব্দ তাদের দিকে দ্রুত বেগে আসতে লাগলো। প্রণয় শক্ত করে প্রিয়তার হাতের কবজি ধরে বাম দিকে দৌড় দিল। প্রিয়তা ছুটতে ছুটতে বলল, আমরা কি ধরা পড়ে যাব প্রণয় ভাই? আমি বেঁচে থাকতে তোকে কিচ্ছু হতে দেবো না, এখন ছুট। প্রায় মিনিট পাঁচেক একটানা ছোটার পর ওদের মনে হলো ওরা এখনো পেছন পেছন আসছে, আর সংখ্যায় অনেক। দৌড়াতে দৌড়াতে হঠাৎ দুজন হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল পাশের ঢালে। চলাৎ করে উঠল প্রণয়ের কলিজা। পড়ে যাওয়ার আগেই নিজের প্রাণকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল। পড়ার সাথে সাথেই তারা গড়াতে লাগলো নিচের দিকে। কোথায় পড়ছে জানে না প্রণয়, কিন্তু অনেক শক্ত মাটি আর পাথরের উপর দিয়ে গড়িয়ে পড়ছে। প্রণয় ভালোভাবে প্রিয়তার পিঠ আর মাথায় হাত রাখলো, যাতে কোনোভাবেই শক্ত মাটি পাথরে তার প্রাণ একটুও ব্যথা না পায়। প্রায় 7-8 মিনিট গড়ানোর পর ফাইনালি থামলো। প্রণয়ের শরীরের অনেক জায়গায় ছিলে গেছে, পুরো শরীর ব্যথায় জর্জরিত। তবু নিজের ব্যথাকে বিন্দুমাত্র গুরুত্ব দিল না প্রণয়। প্রিয়তাকে টেনে বুকে এনে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কোথায় কোথায় ব্যথা পেয়েছিস জান? প্রিয়তা আর একটু মিশে গেল প্রণয়ের সাথে। এটাই তো সে পরিচিত স্পর্শ, পরিচিত কণ্ঠ, যা প্রিয়তার সর্বকালের চেনা। প্রিয়তার নিচু কণ্ঠে জবাব দিল, কোথাও ব্যথা পাইনি। কিন্তু প্রণয় বিশ্বাস করল না। সে ফোন বের করে আবারও প্রিয়তাকে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করতে লাগলো, কোথাও ছিলে গেছে কিনা। দুহাত ভালোভাবে দেখলো, না, ছিলে যায়নি কোথাও। মুখের দিকে ফোনটা ধরতে আবার নজর পড়ল গলায় ফর্সা ত্বকে লাল দাগগুলো জল করছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়। প্রিয়তা নিচু স্বরে বলল, সত্যি বলছি, একটুও ব্যথা পাইনি। কিন্তু প্রণয় ওর কথায় গুরুত্ব দিল না। ডান পা টেনে সামনে আনতে আটকে উঠল প্রিয়তা। তাড়াহুড়ো করে সরিয়ে নিতে চাইল, উদ্বিগ্ন কণ্ঠে বলল, পায়ে হাত দেবেন না প্লিজ, আপনি আমার অনেক বড়। প্রণয় সেসব কথা কানে তুলল না, বরং মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। প্রিয়তা বুঝতে পারল বলে লাভ নেই। প্রণয় সালোয়ারটা একটু উঁচুতে তুলতেই ওর বুক ধক করে উঠল। ফর্সা পা শক্ত পাথরের ঘর্ষণে ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। সে রেগে তাকালো প্রিয়তার দিকে, ধমক দিয়ে বলল, তুই ব্যথা পাসনি? প্রিয়তা বোকা হাসল। ব্যথা তো ভীষণ লেগেছে, টন টন করছে। প্রণয়ের পাশে এক ধরনের লতা দেখতে পেল। কেটে গেলে বা ছিঁড়ে গেলে এই লতা চিপে রস লাগালে আরাম হয়। প্রণয় সেটা তুলে ক্ষণস্থানে লাগিয়ে দিল। প্রিয়তার ওড়নার কোণা থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে পায়ে পেঁচিয়ে দিল। ওরা যেখানে এসে পড়েছে সেটা উপরে জঙ্গল থেকে অনেকটাই নিচে। এটা কোন জায়গা সঠিক জানে না প্রণয়। প্রিয়তা ভয়ে ভয়ে বলল, একটু ফোনটা দেবেন? প্রণয় ফোনটা এগিয়ে দিল। প্রিয়তা কাঁপা কণ্ঠে বলল, একটা কথা বলবো, বকবেন না প্লিজ। প্রণয় ভুরু কুচকে তাকালো। প্রিয়তা ভীতু কণ্ঠে বলল, আপনার শার্টটা একটু খুলবেন প্লিজ। প্রণয় অবাক হলো না, কোনো রকম দ্বিমতও করলো না, শার্টটা খুলে ফেললো। প্রিয়তার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু লজ্জা শরম সব সাইডে রেখে চোখ তুলে তাকাতেই চমকে উঠল। হাতে আর পিঠে অসংখ্য জায়গায় ছিলে গেছে। সাথে সাথে প্রিয়তার নীলাভ আখি যুগল পানিতে টইটম্বুর হয়ে গেল। কাপা কাপা হাতে ছুঁয়ে দিল ক্ষত স্থানে। চোখ বন্ধ করে নিল প্রণয়। সেও সেই একই লতা তুলে চিপে
রস লাগিয়ে দিল। হাতের ক্ষতে ওড়নার কয়েক টুকরো বেঁধে দিল। মনে মনে ভীষণ শান্তি পেল প্রণয়। এমন সেবা পেলে এর চেয়ে বেশি আঘাত পেলেও ক্ষতি নেই। প্রণয় আবার শার্টটা পরে নিল। ধীর কণ্ঠে বলল, চল এখান থেকে, আকাশে দেখ, যখন তখন বৃষ্টি আসবে। কিন্তু প্রিয়তার মন চাইছে না, তাই বলল। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর মুখের দিকে চাইল, কিন্তু তখন থেকে প্রিয়তার পেট চুলকাচ্ছে, কিন্তু চুলকাতে পারছে না। প্রিয়তা পিঠে হাত দিতেই কিছু একটা অনুভব করলো। প্রণয় ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। প্রিয়তাকে বারবার পিঠে হাত দিতে দেখে এক ভুরু তুলে প্রশ্ন করলো, কি হয়েছে? এমন চিংড়ি মাছের মতো লাফাচ্ছিস কেন? প্রিয়তা করুণ কণ্ঠে বলল, কি জানি, খালি পেট চুলকাচ্ছে। প্রণয়ের ভুরু আরো খানিকটা কুঁচকে গেল। দ্রুত এগিয়ে এলো প্রিয়তার কাছে। থ্রি পিসের কোটটাটা একটু ফাঁক করে পিঠের মধ্যে হাত ঢুকিয়ে দিল। সাথে সাথে লাফিয়ে উঠল প্রিয়তা। চোখ গোল গোল হয়ে গেল। প্রণয় জামার মধ্যে থেকে হাত বের করে প্রিয়তার সামনে ধরল। বিশাল সাইজের একটা নাদুস নদুস পানির চোখ, তেল তেল করছে। সাথে সাথে ভয়ে চিৎকার দিয়ে প্রণয়ের বুকে মুখ লুকালো প্রিয়তা। ভয়ত কণ্ঠে অনুরোধ করলো, জি প্লিজ, ওটা সরান, আমার খুব ভয় করছে। হেসে ফেলল প্রণয়। যুগটা ছুঁড়ে মারল দূরে। আর পাগলিটা ছোটবেলা থেকে সাপজোক বড্ড বেশি ভয় পায়। প্রণয় আরেকটু ভয় দেখাতে বলল, এই জন্যই বলছি চল এখান থেকে। দেখছিস জায়গাটা ভর্তি ঘাস, হয়তো পাশে জলাশয় আছে, তাই এখানে ঘাসের জোক আর পানির জোকের অভাব নেই। ওদের 5 মিনিট লাগবে তোর তুলতুলে দেহটা খেয়ে ফেলতে। প্রিয়তা আরো ভয় পেয়ে গেল। চোখ কুচকে প্রণয়ের বুকে মুখ লুকালো। প্রণয় উঠে দাঁড়িয়ে বলল, চল। প্রিয়তা ভীষণ ভয় পেয়েছে। সে এখন আর কিছুতেই এত বড় বড় ঘাসে পা রাখতে পারবে না। সে ভীত স্বরে বলল, এত জোকের মাঝে আমি পা রাখতে পারবো না, যদি পায়ে ধরে ফেলে। প্রণয় পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওকে কোলে নিল। হাঁটা দিল সামনের দিকে। প্রিয়তা দুহাতে গলা জড়িয়ে ধরল। কি যে ভালো লাগছে কোলে চড়তে পেরে। আজ কতগুলো দিন পর আবারও এই মানুষটা কোলে নিল। নিজেকে পাখির মতো হালকা লাগছে প্রিয়তার। পরম আবেশে মাথা এলিয়ে দিল সেই শান্তি নিরে। এভাবেই তো খুন করেছেন মিস্টার আবরার শিকদার প্রণয়। সে বুকের কাছের শার্টটা মেঠো করে ধরে চোখ বন্ধ করলো। সাথে সাথে স্মৃতির পাতায় ধরা দিল অতীতের কিছু সুখকর মায়াময় দৃশ্য। 3 বছর আগে এমনি কোনো এক বৃষ্টিস্নাত দিনে প্রিয়তা স্কুলের পেছনের মাঠে বান্ধবীদের সাথে দৌড়াদৌড়ি করতে গিয়ে বেকায়দায় পড়ে পা মচকেছিল। তখন প্রণয়ের ভাইয়ের সাথে কি বকা! প্রণয় সেদিন কোলে নিতে নিতে শাসিয়ে বলেছিলেন, আমার প্রাণকে আমি ছাড়া আর কারো আঘাত করার অধিকার নেই, তোরও নেই। নেক্সট টাইম যদি এমন কিছু শুনি, তবে আমি নিজেই মেরে তোর হাড় গোড় পাউডার বানিয়ে বাড়িতে বসিয়ে রাখবো। মনে রাখবি, আমার প্রাণকে আমি ভালোবাসবো, আর আমি আঘাত করব, আর অন্য কারো কোনো অধিকার নেই। হঠাৎ প্রণয়ের কথায় ঘোর ভাঙল প্রিয়তার। প্রণয় হাঁটতে হাঁটতে রুক্ষ কণ্ঠে প্রশ্ন করল, আগে যতটুকু ওজন ছিল তার থেকে গুনে গুনে 2.5 কেজি কমেছে, কিভাবে? প্রিয়তার ভাবনায় ছেদ পড়ল প্রশ্ন শুনে। তার মুখ হা হয়ে গেল। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কিভাবে বুঝলেন? প্রণয় জবাব দিল না। মনে মনে বলল, যার প্রতিটা নিঃশ্বাসের হিসাব রাখি, যাকে অনুভবে নিয়ে বাঁচি, তাকে কোলে নিয়ে এটুকু বুঝবো না? পারিপার্শ্বিক আবহাওয়া এখন আরো খারাপের দিকে যাচ্ছে। প্রচণ্ড বেগে বাতাস বইছে। একটু পর পর আকাশে তীব্র আলো ছটা দেখা যাচ্ছে। সাথে বিকট শব্দে মেঘ গর্জন করে উঠছে। তারা বর্তমানে যেখানে আছে সেটাকে মোটেও জঙ্গল বলা চলে না। এটা একটা সুবিশাল চা বাগান। দক্ষিণে তীব্র হাওয়ার তালে তালে দুলছে গাছগুলো। প্রিয়তার ভীষণ ভালো লাগছে এই আবহাওয়া। প্রবাল বাতাসে তার ঘন ঢেউ খেলানো চুলগুলো হাওয়ার তালে দুলছে। চুলের ক্লিপটা প্রণয় ভাই যে কোথায় ছুঁড়ে মেরেছেন কে জানে। আবারও তখনকার ওইসবের কথা মনে পড়তে লাগলো প্রিয়তার। আবারও মনের মধ্যে জেঁকে বসতে লাগলো সেই দম বন্ধকর অনুভূতিগুলো। আবারও প্রিয়তার গলা শুকিয়ে কাঠ হতে লাগলো। গা কাটা দিয়ে উঠল। এখনো কাজে বাজছে প্রণয় ভাইয়ের সেই ছন্ন ছড়া ভালোবাসা মিশ্রিত কথাগুলো, সে নিষিদ্ধ আবদারগুলো। এখনো গালে গলায় লেগে আছে সে অপরিচিত স্পর্শগুলো, যার সাথে বর্তমানের স্পর্শের কোনো মিল নেই। প্রিয়তার সকল হিজিবিজি ভাবনা চিন্তাকে ছাপিয়ে একটা প্রশ্ন প্রবলভাবে মনে উকি মারছে। প্রণয় ভাইকে প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্য মনটা খচখচ করছে। সে কোমল কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই। হুম। আচ্ছা প্রণয় ভাই, হাসপাতালের বাইরে ওই লোকটা হিন্দিতে কি বলছিল? আমি তো বুঝতে পারিনি, কিন্তু আপনি তো বুঝেছেন। কি বলছিল লোকটা? থমকে দাঁড়ানো প্রণয় তখনকার লোকটার বলা কথাগুলো মনে পড়তেই তার মেজাজটা চিড়বিড়িয়ে উঠল। রাগ ধরে গেল মস্তিষ্কে শিরায় শিরায়। সে কঠিন চোখে তাকালো প্রিয়তার দিকে।
মুখের ভাবখানা এমন যেন প্রিয়তা মহাভারত অশুদ্ধ কিছু জিজ্ঞেস করে ফেলেছে। সে দাঁত চেপে বলল। সমস্যা কি তোর? প্রিয়তা আহাম্মক হয়ে গেল, মনে মনে বলল। অদ্ভুত লোক, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আবার ঘুরিয়ে আমাকেই প্রশ্ন করছেন। সে একটু আশ্চর্য কণ্ঠে প্রত্যুত্তর করল। আমার আবার কিসের সমস্যা হতো? প্রণয়ের কেন জানি না এই মেয়েটার উপর খুব রাগ হচ্ছে। সে ছাচিয়ে বলল। সমস্যা তো তোরই। তুই যদি একটু অন্যরকম হতিস তাহলে আজ এই সমস্যাই হতো না। প্রিয়তার বিস্ময় এবার আকাশ ছুঁয়ে গেল। সে হতভম্ব গলায় শুধালো। সব দোষ এখন আমার হয়ে গেল? বাহ বাহ। আর এই অন্য রকমটা কি রকম? প্রণয় কিছু বলতে গিয়ে থেমে গেল, আবার হাঁটা ধরল সামনের দিকে। কিছুক্ষণ পর আদেশের সুরে বলল। কাল থেকে প্রতিদিন 2 ঘন্টা করে খাটা রোদে দাঁড়িয়ে থাকবি। এভাবে 1 মাস চললেই কাজ হয়ে যাবে। এমন আদেশ শুনে প্রিয়তার ভুরু কুচকে গেল। সে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল। কি কাজ হবে? সব সমস্যার সমাধান। প্রিয়তা এবার বিরক্ত হলো, নাকমুখ কুচকে বলল। কোন সমস্যা? কি সমস্যা সেটাই তো বুঝলাম না, তার আবার সমাধান? প্রণয় গম্ভীর কণ্ঠে পুনরায় আদেশের সুরে বলল। এত কথা তোকে জানতে হবে না, যা বললাম তাই করবি। 1 মাসের মধ্যে আমি সুফল চাই। আগামী 1 মাসে যদি তোর এই মূলার মতো ধলা চামড়া কয়লার মতো কুচকুচে কালো না হয়, তাহলে আমি নিজে তোকে সকাল বিকাল কয়লা পিষে মাখাবো। প্রিয়তার চোখ বিস্ময়ে হা হয়ে গেল। কি বলছে এই লোক? মাথা ঠিক আছে তো? সে চোখ বন্ধ করে কল্পনা করল কুচকুচে কালো চেহারায় তাকে দেখতে কেমন লাগবে। কল্পনায় নিজের প্রতিচ্ছবি দর্শন করতে ধরফড়িয়ে চোখ খুলে তাকালো প্রিয়তা। বুকে থুতু দিল। মনে মনে প্রণয়ের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। তবে সেটা নিজের গোষ্ঠী বলে বেশি গালি দিতে পারল না। সে নাক মুখ কুচকে মনে মনে বলল। কোন দুঃখে আমি নাইজেরিয়ান হতে যাব শুনি? ঢং দেখে বাঁচি না। আমার ভালোবাসা খেয়ে দিয়ে মন ভরেনি বেটা, এখন আবার কিউটনেস খেয়ে দেওয়ার ধান্দায় আছে। প্রিয়তা মুখ ভেঙচিয়ে একই রকম ঝাঁঝিয়ে বলল। আপনি বললেই যেন আমি আমার এত সুন্দর স্কিন খারাপ করে ফেলবো। কই, আপনিও তো মেয়ে মানুষের মতো ফ্যাট ফেটে সাদা। আমি কি কখনো এটা নিয়ে আপনাকে খোটা দিয়েছি? কোনায় চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। ওর মনের কথাগুলো না বললেও সে ভালোই বুঝেছে। সে স্বাভাবিক কণ্ঠে বলল। তোর সাদা পছন্দ নয়? কি ধরেছেন? একদমই আমার সাদা চামড়ার পুরুষ পছন্দ নয়। পুরুষ মানুষ হবে একটু শ্যামবর্ণের, ব্রাউন স্কিন টোনের। একটু শ্যামলা শ্যামলা ছেলেদেরকে ওয়াও ওয়াও লাগে। পোনার হিংসে ভেতরটা জ্বলে গেল। সে মনে মনে বলল। আর কতভাবে কষ্ট দিতে চাস তুই? আমার কোলে থেকে অন্য পুরুষের প্রশংসা করছিস। আজ আমার হাত পা বাঁধা না থাকলে তোকে বুঝিয়ে দিতাম, তোর প্রতিটি নিঃশ্বাসের উপরও শুধু আমার অধিকার। প্রিয়তা আবারও বলল। রোদ দাঁড়ালে আমি একা দাঁড়াবো না, আপনাকে সাথে নিয়ে দাঁড়াবো। রোদে পুড়ে আমি কালো হব আর আপনি ধলা থাকবেন, এটা তো আর আমি হতে দিতে পারি না। আমি কালো হই বা সাদা তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুই ফর্সা থাকবি না ব্যাস। তোর এই সাদা রং আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। প্রিয়তা অবাক হলো, হতবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল। আমি ফর্সা হলে আপনার সমস্যা হবে কেন? থমকালো পোনায়, ভারী নিঃশ্বাস ফেলে মনে মনে বলল। আমার না হলে আর কার সমস্যা? তোর এই সীমা ছাড়িয়ে যাওয়া সৌন্দর্যের জন্য আজ আমি সর্বশান্ত। আমি হারিয়েছি আমার সবকিছু, হারিয়েছি আমার ভালোবাসা, হয়েছি জঘন্যতম ষড়যন্ত্রের শিকার। আমি তো সুন্দরী চাইনি, আমি যাকে ভালোবেসেছি সেই সুন্দরী হয়ে গেছে, এটা কি আমার দোষ? একটু কম সুন্দর হতে পারতি না তুই? একটু কম সুন্দর হলে কি হতো তোর? যদি একটু কালো মোটা বেটে হতিস, খুব কি সমস্যা হতো? হতো না। তোকে পাওয়ার জন্য মানুষ এতটা হিংস্র হয়ে উঠতো না, আমার কাছ থেকে তোকে কেড়ে নেওয়ার কামনাও করতো না। তুই শুধু আমারই থাকতিস, আমি শুধু তোকে ভালোবাসতাম, তুই আমার বউ হতি। প্রিয়তা হাত ঝাঁকিয়ে বলল। কি ভাবছেন প্রণয় ভাই? কিছু না, চুপ করে থাক। প্রিয়তা আর বেশি ঘাটালো না, তবে চুপ করেও থাকতে পারল না। এমন সুন্দর আবহাওয়া, সাথে ভালোবাসা, কে জানে এমন মুহূর্ত জীবনে আবার কখনো আসবে কিনা। তার মনে এক চিলতে সুপ্তে ইচ্ছার জন্ম হলো। সে একটু মিষ্টি করে ডাকলো। প্রণয় ভাই, হুম। আমরা কোথায় যাচ্ছি? আপাতত এমন কোথাও যেখানে ঝড় বৃষ্টি লাগবে না। কথাটা মনে হয় প্রিয়তার একদমই পছন্দ হলো না। মনে মনে বলল। গায়ে একটু বৃষ্টি লাগলে কি জাত যাবে? সে আবার বলল। একটা কথা বলি। বল। অনেকদিন আপনার গলায় গান শুনিনি প্রণয় ভাই, খুব ইচ্ছে করছে এই মাতাল বাতাসের সাথে আপনার কণ্ঠ মিশিয়ে শুনতে। একটা গান গাইবেন প্লিজ? পুনঃ আশেপাশে তাকালো। যতদূর চোখ যায় শুধু বিশাল বিশাল চা বাগান, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। পুনরের উত্তর না পেয়ে প্রিয়তার অভিমান হলো। সে বুকের কাছে শার্টটা টেনে ঝাঁকিয়ে অভিমান মিশ্রিত কণ্ঠে ডাকলো। ও প্রণয় ভাই। পুনয় দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে মাথা নিচু করে তাকালো।
শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল। এই ঝড়ো আবহাওয়া আর প্রতিকূল পরিস্থিতিতে তোর গান শুনতে ইচ্ছা করছে। ও অনেক। বিজলির ঝলকানিতে প্রণয় তাকালো প্রিয়তমার উচ্ছ্বসিত নীল চোখের দিকে। মনে মনে বলল, তোর আবুদার আমার কাছে আদেশের মায়াবতী। সে শান্ত চোখে প্রিয়তার নীল চোখের দিকে চেয়ে মনে মনে হাওড়ালো। নীলাঞ্জনা। প্রিয়তা মুগ্ধ চিত্তে বুকে মাথা রেখে শুনছিল। তার কেন যেন মনে হচ্ছিল এই গানটার সাথে তার গভীর সম্পর্ক আছে। তার ভাবনার মাঝে প্রবল কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। সাথে টুপটাপ করে বড় বড় ফোঁটায় বৃষ্টি এসে আছড়ে পড়তে লাগলো তাদের চোখে মুখে। প্রণয়ের ভীষণ অসহায় লাগছে নিজেকে। এখন কি করবে সে? কোথায় যাবে? চারদিক নিকশ কালো আধারে নিমজ্জিত। ঝড় আর বৃষ্টির তোড়ে কয়েক সেকেন্ডের মধ্যে দুজনেই ভিজে সপসপে হয়ে গেল। বাতাসের ঝাপটায় মনে হচ্ছিল প্রণয় ব্যালেন্স হারিয়ে ফেলছে। দুজন মিলে প্রায় 131 কেজি, তারপরও ব্যালেন্স রাখতে পারছিল না। বৃষ্টিটা ভালো লাগলো, এমন ভয়ঙ্কর ঝড় দেখে ভয় পেয়ে গেল প্রিয়তা। সে আর একটু চেপে ধরল প্রণয়কে। প্রণয় দ্রুত পা চালাতে শুরু করলো। এত বড় চা বাগানে নিশ্চয়ই কেউ না কেউ থাকে, একেবারে জনমানব শূন্য হতেই পারে না। কিন্তু ঝড়ের জন্য সামনে এগোনো কষ্টকর। হঠাৎ আকাশে তীব্র আলোর ছটা দেখা গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যে রুহ কাঁপিয়ে দেওয়ার মতো জোরালো শব্দ কানে এলো। সাথে সাথে আটকে উঠল প্রিয়তা। আরো শক্ত করে প্রণয়ের গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করলো। প্রণয় বুঝল তার প্রাণ ভয় পাচ্ছে। সে কপালে ঠোঁট চেপে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছিস জান? আপনি আছেন তো? হেসে ফেলল প্রণয়। হাতের বাঁধনটা আর একটু শক্ত করে এগিয়ে গেল সামনে। কিছুদের এগোতেই তার চোখ পড়ল বাঁদিকে। সে দ্রুত পায়ে এগিয়ে গেল সেই দিকে। কাছে গিয়ে বুঝতে পারল বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছোট্ট একটা মাটির বাড়ি। সে দ্রুত বাঁশের বেড়ার দরজাটা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করল। তার মনের মধ্যে সংকোচ কাজ করছে। এত রাতে অনুমতি ব্যতীত অন্যের বাড়িতে প্রবেশ করাটা ঠিক দেখাচ্ছে না। কিন্তু কি আর করার, এই প্রতিকূল পরিস্থিতিতে বাইরে থাকাটা চরম বিপজ্জনক। সে একা থাকলে হয়তো কিছুই যেত আসতো না, কিন্তু এখন সঙ্গে তার প্রাণ আছে। প্রাণটাকে তো সুরক্ষিত রাখতে হবে। সে ধীর পায়ে এগিয়ে গেল ঘরের দরজার কাছে। দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো ডাকবে কিনা, কিন্তু এত ভাবার সময় কই। ঝড়ের তীব্রতা বেড়েই চলেছে। সে একটু দ্বিধান্বিত হয়ে দরজায় টোকা দিল, একবার, দুইবার, কয়েকবার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসলো না। প্রণয় এবার বাধ্য হয়ে ডাকতে শুরু করলো, কেউ কি আছেন? প্লিজ আমাদের একটু সাহায্য করুন। কেউ কি শুনছেন? এত রাতে মানুষকে বিরক্ত করা কি ঠিক হচ্ছে? কিন্তু প্রণয় তার কথায় কান দিল না। আবারও ডাকলো। আরও দুবার ডাকার পর অবশেষে দরজাটা খুলে গেল। হ্যারিকেন হাতে দরজা খুললেন প্রায় 60 ঊর্ধ্ব এক ভদ্রলোক। তার পাশে দাঁড়িয়ে এক ডজন সমবয়সী ভদ্রমহিলা, সম্ভবত ওনার স্ত্রী। দুজনের চোখেই ঘুম ঘুম ভাব। ভদ্রমহিলা একটু বিরক্ত কণ্ঠে তেতো সুরে বললেন, তোমরা কে হ্যাঁ বাচ্চা? এত রাতের বেলায় ডাকাডাকি করছো কেন? বলতে বলতে তিনি সামনের দিকে তাকালেন। সামনে একজোড়া যুবক যুবতী ছেলে মেয়েকে দেখে ওনার কথা বন্ধ হয়ে গেল। ছেলে মেয়ে দুটোকে এত কাছাকাছি দেখে ভুরু কুঁচকে গেল ওনার। তিনি কপালে ভাঁজ ফেলে প্রণয়ের প্রিয়তাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। ভদ্রলোক প্রশ্ন করলেন, প্রিয়তা কিছু বলবে, তার আগেই প্রণয় বলল, আমি আর আমার স্ত্রী খুব বিপদে পড়েছি চাচা। বাইরে অবস্থা খুব খারাপ। এর উপর আমার স্ত্রী সন্তান সম্ভবা। আজকের রাতটা যদি কোনোভাবে আমাদের একটু আশ্রয় দিতেন অনেক উপকার হতো। প্রণয়ের কথা শুনে প্রিয়তার কাশি উঠে গেল। সে চমকে তাকালো প্রণয়ের মুখের দিকে। তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। মুখটা আপনা আপনি হা হয়ে গেছে, কিন্তু প্রণয়ের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে মাত্রাতিরিক্ত স্বাভাবিক যেন, এটাই পৃথিবীর চরম সত্য। ভদ্রমহিলার কপালে ভাঁজ মিলিয়ে গেল। মেয়েটা গর্ভবতী শুনে ওনার মায়া হলো। তিনি তার স্বামীকে সরিয়ে দিয়ে বললেন, তোমার বউ পোয়াতি? তাহলে বাইরে ভিজছো কেন? তাড়াতাড়ি ভেতরে এসো। পোয়াতি মেয়ে মানুষ এই অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বাচ্চার সমস্যা হবে। প্রণয়নের কথা মতো ভেতরে প্রবেশ করে প্রিয়তাকে কোলে থেকে নামিয়ে দিল। ভদ্রমহিলার মুখে বাচ্চার কথা শুনে প্রিয়তার বুক কেঁপে উঠল। সে সকল বিস্ময় ভুলে গিয়ে কেমন এক অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে তলিয়ে গেল। মনে মনে বলল, প্রণয় ভাইয়ের সন্তান। আপনা আপনি হাত চলে গেল পেটে। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে গেল। সে ঢোক গিলে প্রণয়ের দিকে দীপ্তিময় চোখে তাকালো। মনে মনে বলল, সত্যি কি আমি আপনার বউ? প্রণয় গভীর চাহনিতে তাকিয়েছিল প্রিয়তমার মুখের দিকে।
প্রিয়তা চোখের ভাষা বুঝতে পেরে প্রণয় মনে মনে জবাব দিল। হ্যাঁ, তুই আমার বউ। যেদিন তোকে এই দুই চোখে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তুই আমার বউ, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তুইই থাকবি। ভদ্রমহিলা সন্তুষ্ট দৃষ্টিতে ছেলে মেয়ে দুটোর দিকে তাকালেন। প্রণয় ও প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে মনে মনে আল্লাহর সৃষ্টির তারিফ করে বললেন, মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে জোড়া বানিয়েছেন। কি সুন্দর মানিয়েছে। প্রণয় ওনার দিকে তাকিয়ে হতপার ঘটে যাওয়া সকল ঘটনা সংক্ষেপে খুলে বলল। ওনারা স্বামী স্ত্রী হতবাক হয়ে সব শুনছিলেন। ভদ্রমহিলা বললেন, আল্লাহ সহায় ছিলেন বলে আজ তোমরা বেঁচে ফিরেছো, না হলে ওই ওপরের জঙ্গলে তোমরা দ্বিতীয়বার কোনো সন্ত্রাসীর হাতে পড়নি। আরো ভয়ঙ্কর কিছু হতে পারতো। প্রণয়ের প্রিয়তা অবাক চোখে একে অপরের দিকে তাকালো। ভদ্রমহিলা আবার বললেন, এক দল উপজাতি, কিন্তু এদেরকে সাধারণ আদিবাসী ভেবে ভুল করো না। এরা সাধারণ আদিবাসীদের মতো নয়। এরা সমাজের থেকে বহু বছর পিছিয়ে পড়া মানুষ। তারা আধুনিক সমাজের সাথে মেশে না একেবারেই। আদিম মানুষের মতো জীবন যাপন তাদের। জঙ্গলের নির্দিষ্ট একটা সীমানাকে তারা তাদের জগৎ মনে করে, আর যারা তাদের সীমানায় ঢুকে পড়ে তারা আর কখনোই প্রাণে রক্ষা পায় না। প্রণয়ের প্রিয়তা বিশ্ব একে অপরের মুখের দিকে তাকালো। আসলেই হায়াতের মালিক আল্লাহ, না হলে আজ তারা বেঁচে ফিরতে পারত না। আরো কিছু কথাবার্তা শেষে ভদ্রমহিলা তাদের দুজনকে নিয়ে পাশের আরেকটা ছোট ঘরে প্রবেশ করলেন। সেখানে একটা মৃদু হলুদ আলো জ্বলছে। ঘরটা বেশ ছোটখাটো আর দুটো বেতের মোড়া ছাড়া কিচ্ছু নেই। ভদ্রমহিলা বললেন, তোমাদের জন্য শুকনো কাপড় এনে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি কাপড় বদলে নাও। এই যে মেয়ে, এই সময়ে সাবধানে থাকতে হয় জানো তো? তা তোমার কয় মাস চলছে? এমন প্রশ্নে ভেবাচেকা খেয়ে গেল প্রিয়তা। প্রণয় ভাইয়ের সামনে এমন প্রশ্নে তার মন চাচ্ছে মাটি ফুঁড়ে ঢুকে পড়তে। ভদ্রমহিলা আবার পেটের দিকে তাকিয়ে বললেন, পেট দেখে তো মনে হচ্ছে না বাপু বেশি দিনের পোয়াতি। তা কয় মাস? 1 মাস না 2 মাস? প্রিয়তা বেশ ভালোই গাঢ়কলে পড়ে গেছে। এখন কি জবাব দেবে সে? সে আশা করে আছে প্রণয় কিছু বলবে, কিন্তু ওর আশায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়ে প্রণয় একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রিয়তার না পেরে কাপা কণ্ঠে ছোট করে বলল, জি 1 মাস। মাশাআল্লাহ, খুব সুন্দর মুখখানা। মুখ দেখেই মনে হচ্ছে ছেলে হবে। লজ্জায় প্রিয়তার কান গরম হয়ে যাচ্ছে। পুরো মুখ রক্তিম আভায় ছেয়ে গেছে। ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন কাপড় আনতে। প্রণয় ভাইয়ের সামনে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে প্রিয়তার মরে যেতে ইচ্ছে হলো। এতবার বাচ্চার কথা শুনতে শুনতে এখন তার নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। সে শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে প্রণয় ভাইয়ের দিকে তাকালো। সাথে সাথে চোখে চোখ আটকে গেল। প্রিয়তা আবারও মাথা নিচু করে নিল। ওই চোখে সে বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না। ওই গাঢ় বাদামি চোখের গভীর চাহনিতে কিছু একটা আছে যা প্রিয়তাকে ধ্বংসের দিকে ধাবিত করে। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করল, এক গাদা মিথ্যে বললেন কেন? কি মিথ্যা বলেছি? থমকালো প্রিয়তা। কি মিথ্যে বলেছেন সেগুলো এবার নিজের মুখে বলতে হবে নাকি? সে মাথা নিচু রেখে বলল, ওই চাচিকে যেগুলো বলেছিলেন। কি বলেছি? প্রিয়তার এবার আরো লজ্জা পেয়ে গেল। গাল দুখানা পাকা লাল টমেটো হয়ে গেছে। সে আবারও গলা ভিজিয়ে নিয়ে ছোট করে বলল, কিছু না, সরেন। ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। সে একটু এগিয়ে এসে প্রিয়তার কানের কাছে ঠোঁট ছুঁয়ে তপ্ত কণ্ঠে বলল, স্বামী স্ত্রী না বললে থাকতে দিত না, আর সন্তানের কথা না বললে হয়তো এত সহজে রাজি হতো না। প্রিয়তা চোখ তুলে তাকালো। তার চোখের কোণায় জল চিকচিক করছে। সে মনে মনে বলল, এই মিথ্যাগুলো কি আমার জীবনে সত্যি হতে পারতো না? এর মধ্যেই ভদ্রমহিলা হাতে শুকনো কাপড় নিয়ে এলেন। ওরা দুজন একটু দূরে সরে দাঁড়ালো। তিনি প্রিয়তার হাতে একটা চাপা শাড়ির সঙ্গে লাল রঙের ব্লাউজ ও পেটিকোট দিলেন, আর প্রণয়ের হাতে একটা নতুন লুঙ্গি ও ওনার স্বামীর একটি শার্ট দিয়ে তাড়াহুড়ো করে বললেন, রাত তো 2টে বেজে গেল। তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে শুয়ে পড়ো। ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। তিনি চলে যেতে নিলে প্রণয় পেছন থেকে ডেকে পড়ল, চাচি, কিছু মনে করবেন না, একটা বড় কাপড় পেলে ভালো হতো। কেন? আসলে ওর চুল অনেক বড়, এই ভিজে চুল শুকাতে না পারলে চুলের পানিতে ঘর ভিজে যাবে আর ঠান্ডাও লেগে যাবে। এবার ভদ্রমহিলার সত্যিই খেয়াল হলো মেয়েটার চুল অনেক বড়। তিনি চুলের দিকে তাকিয়ে আবারও সন্তুষ্ট হলেন।
লম্বা চুল ওনার অনেক পছন্দ, কিন্তু আজকালকার মেয়েদের চুলের যা ছিঁড়ি। তিনি মৃদু হেসে বললেন। একটু দাঁড়াও, এনে দিচ্ছি। প্রিয়তা মুগ্ধ চোখে প্রণয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, এত খেয়াল না রাখলেও হতো প্রণয় ভাই। আপনার এই ছোট ছোট যত্নগুলো আমাকে একদিন শেষ করে দেবে। প্রণয় ওর কপালে টোকা দিয়ে বলল। কি দেখছিস? প্রিয়তা চোখ সরালো না, মুচকি হেসে মনে মনে বলল, মানুষ কি অদ্ভুত, প্রথমে অনেকটা কাছে আসে, একেবারে হারিয়ে যায়, ঠিক ডিসেম্বর আর জানুয়ারির মতো। ভদ্রমহিলা বড় একটা গামছা এনে প্রণয়ের হাতে দিয়ে বললেন। দরজা বন্ধ করে শুয়ে পড়ো। বলেই চলে গেলেন। প্রণয় সম্মতি জানিয়ে দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে গেল প্রিয়তার কাছে। বেতের মোড়াটা এগিয়ে দিয়ে বলল, বস। আমি নিজেই করে নিব, আমাকে দিন। কিন্তু প্রণয় ওর কথা কানে নিল না। প্রিয়তার ঘাট ধরে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ বস। চুলগুলো 3-4 ভাগে ভাগ করে যত্ন সহকারে ধীরে ধীরে মুছিয়ে দিতে দিতে বলল। এটা তোর হেয়ার ড্রায়ার নয় যে 45 মিনিটে শুকিয়ে ফেলবি। প্রিয়তার ঠোঁটের কোণে অদৃশ্য হাসির রেখা ফুটে উঠল। মনটা আবারও একটু ভারী হলো। মনে হয় ভালোবাসা আরেক পাউন্ড বাড়ল। প্রণয় যত্ন করে কিছুক্ষণ চুল মুছে দিল, তারপর ভালোভাবে গামছাটা পেঁচিয়ে চুল সহ খোপা করে দিল। এখন আবার আরেক চিন্তার উদয় হয়েছে। প্রিয়তার শাড়ি ও ব্লাউজ হাতে নিয়ে অসহায় গলায় বলল, এটা বদলাবো কোথায়? প্রণয় লুঙ্গি হাতে নিয়ে হা করে সেটার দিকে তাকিয়েছিল। প্রিয়তার কথা বলতে বলতে দৃষ্টি পড়ল প্রণয়ের হাতে ধরা লুঙ্গির দিকে। মনে মনে ভাবল, প্রণয় ভাই লুঙ্গি পরবেন নাকি? প্রণয়কে লুঙ্গিতে কল্পনাতে আচমকাই ফিক করে হেসে উঠল প্রিয়তা। প্রণয় ভুরু কুচকে বিরক্ত গলায় বলল, আমার দুঃসময় হাসছিস? প্রিয়তা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম হলো। সে প্রণয়ের হাতটা লুঙ্গি দিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে আবারও প্রাণোচ্ছল্লা হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে চোখের কোণায় জল চিকচিক করছে। প্রণয় স্থির চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। আজ পুরো 2 বছর পর সে তার প্রিয়তমাকে সে এভাবে প্রাণ খুলে হাসতে দেখছে। হাসতে হাসতে প্রিয়তা বিছানার কোণে বসে পড়ল। হাসা শেষ হয়েছে, এবার লুঙ্গিটা দে। প্রিয়তা হাসি চেপে লুঙ্গিটা বাড়িয়ে দিল, কিন্তু এখন প্রণয় বিরাট চিন্তায় পড়েছে। তারা কিভাবে কাপড় পাল্টাবে? ছোট্ট একটা ঘর, পূর্ব দিকে একটা জানালা ছাড়া আর কিছুই নেই। এদিকে আবারও প্রণয়ের মনে ঝড় শুরু হয়েছে। হারিকেনের মৃদু নরম আলোয় ভেজা শরীরে মেয়েটার রূপ চাদর মতোই ঝলমল করছে। প্রণয়ের চোখ বারবার ঘুরে ফিরে সেই দিকেই নিবদ্ধ হচ্ছে। জ্বলন্ত রূপের পানে চেয়ে ঘামতে লাগলো প্রণয়। ঢোক গিলে মনে মনে বলল, এবার দুনিয়া জাহান্নামে চলে গেলেও কন্ট্রোল হারানো যাবে না। পুরনো অনুভূতিরা আবারও জেগে উঠছে, যে অনুভূতির সাথে কিছুক্ষণ আগেই নারী পরিচয় করে দিয়েছে। তার বুকের ভেতর আবারও তোলপাড় শুরু হয়ে গেছে। সে প্রিয়তা জ্বলন্ত রূপের পানে চেয়ে চেয়ে মনে মনে আওড়ালো, নারী, তুমি বড়ই ভয়ানক। তোমার মায়াময় দৃষ্টি অস্থিরতার ঝড় তোলে হৃদয়। তোমার উষ্ণ নিঃশ্বাসে ব্যাকুলতা আমাকে টেনে নেয় এক অজানা আকর্ষণের অতল গহ্বরে। তুমি ভালোবাসার সেই অগ্নিস্রোত, যেখানে থেকে মুক্তি নেই, নেই ফেরার পথ। তবে নিজেকে আবারও সংযত করে নেওয়ার চেষ্টা করে বলল, তুমি যতই আসক্তিময় হও না কেন, একবার ভুল করেছি বলে কি বারবার করব? নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সে, কিন্তু তাতে কোনো কাজ হলো না, বরং অস্থিরতা আরও বেড়ে চলল। তার সামনে বসে প্রিয়তা মনোযোগ সহকারে হাতের শাড়িটা উল্টে পাল্টে দেখছে। সবুজ পাড়ের লাল রঙের সুতির শাড়ি, দাম বড়জোর 200-300 টাকা হবে। তবে কম দামি হলেও এই শাড়িটা যে প্রিয়তার ভীষণ পছন্দ হয়েছে তা তার চোখ মুখের উজ্জ্বলতা দেখে বোঝা যাচ্ছে। প্রিয়তা উচ্ছ্বসিত কণ্ঠে প্রণার দিকে তাকিয়ে পা উচ্চারণ করতেই হাচ্চু, হাচ্চু, হাচ্চু। প্রণয়ের হাত চেপে ধরে পরপর 3 বার ঘর কাঁপিয়ে হাঁচি দিয়ে শান্ত হলো। প্রিয়তার এমন অবস্থা দেখে প্রণয় ছাদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ল। 2 মিনিট বৃষ্টিতে ভিজে আমার ননির পুতুলের ঠান্ডা লেগে গেছে। দ্রুততা সে প্রিয়তার গালে কপালে হাত ছুঁয়ে শরীরের উষ্ণতা পরখ করতে লাগলো। দেহের তাপমাত্রা অনুভব হতেই চমকে উঠল সে। শরীর ক্রমশই গরম হচ্ছে। এইভাবে আর বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে তার প্রাণ নিশ্চিত কঠিন জ্বরে পড়বে। সে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো, দৃঢ় গলায় আদেশ করল, আমি সামনের দিকে ফিরে চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি চেঞ্জ কর। প্রিয়তা তখনও একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে। সে নাক ঘষে অসহায় মুখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় আরও তাড়া দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে চেঞ্জ কর। বলে সামনের দিকে কয়েক পা এগিয়ে গেল, অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো।
প্রিয়তার নাক দিয়ে ইতিমধ্যেই পানি পড়া শুরু হয়ে গেছে। সে নাক টেনে কোনো রকমে নিচের কাপড় পাল্টাতে লাগলো, কিন্তু কেমন যেন এক অদ্ভুত দম বন্ধকর অনুভূতিতে তার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। আশেপাশের বাতাসটাও ভারী ভারী লাগছে। যতই প্রণয় ভাই না দেখুক, তার উপস্থিতি প্রিয়তার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। সে থ্রি-পিস পাল্টে কোনো রকম এলোমেলোভাবে শাড়িটা পরে নিল। লাল রঙের ব্লাউজটা গায়ের সাথে একদম পারফেক্টলি ফিটিং হয়েছে। প্রিয়তা কাপড় পাল্টানো শেষে ধীর পায়ে এগিয়ে গেল প্রণয়ের কাছে। শাড়িটা বারবার পেঁচিয়ে যাচ্ছে। সে পেছন থেকে বলল, হয়ে গেছে। প্রণয় শান্ত দৃষ্টিতে পেছন ফিরে তাকাতেই একটা বড় ধাক্কা খেল। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে আবার ঢোক গিলল। হালকা ধমকে বলল,